দর্শক, আগামী সময়ে স্পোর্টসের বিশ্বকাপ নিয়ে বিশেষ টক শো লেট গোলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। Match day one. The road to 20. In the group stages of Euro 2020. যথারীতি আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি আছেন এই বিশেষ শোতে। জুলফিকার মাহমুদ মিন্টু ভাই, যিনি সাবেক ফুটবলার, এবং মেহেদী হাসান সুজন ভাই, নিউজ পত্রিকার স্পোর্টস এডিটর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। আমরা প্রথমেই শুরু করতে চাইবো যে অবশ্যই ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল স্পেন এবং আর্জেন্টিনার ম্যাচ ছাড়া তো প্রসঙ্গ টানার কোনো উপায় নেই। আবার একটু শুরু করতে চাই মিন্টু ভাইয়ের কাছ থেকে। উনি যেহেতু আমাদের ফুটবল কোচ এবং সাবেক ফুটবলার, তার কাছ থেকে জানতে চাইবো যে এই ফাইনালের আগে আসলে দুই দল, এখন আপনি জানবেন যে কোনো ফাইনালের আগে কি অবস্থায় থাকে দুই দলের প্লেয়াররা, তাদের অবস্থাটা এখন কি কি হচ্ছে, কি চিন্তা করছে? আপনি যদি মেন্টাল অ্যাসপেক্ট দেখেন, মানে একটা জিনিস হচ্ছে যে একটা টিমের একটা টিম এবং হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের মেন্টাল অ্যাসপেক্ট, এটা উইন আর লস, এটাকে অ্যাকচুয়ালি সুজন ভাই দুইভাবে দেখা হয়। যে আপনি এখন এই 7টা ম্যাচ কমপ্লিট করেছে দুটো দলই, আপনি যদি আর্জেন্টিনারটা দেখেন একরকম, স্পেনেরটা দেখবেন আরেক রকম। আর্জেন্টিনা গোল বেশি করেছে, গোল কনসিডার করেছে বেশি। স্পেন গোল কম করেছে, কনসিডার করেছে অনলি 1 গোল। এবং মেন্টাল অ্যাসপেক্টের কথা যেটা বললাম, যে আর্জেন্টিনা আপনি যেভাবে প্রত্যেকটা ম্যাচে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, রাউন্ড অফ 16 পিছিয়ে থাকার পরেও অ্যাকচুয়ালি যেভাবে কামব্যাক করেছে, এটা হচ্ছে যে মানে উইলিংনেস টু উইন এবং মেন্টাল, এটাকে আমরা বাউন্স ব্যাক বলি। যে ওইখান থেকে যেভাবে ইজিপ্টের সঙ্গে আপনার লাস্ট 15-20 মিনিটসের একটা তাণ্ডব অ্যাকচুয়ালি বলবো আমি, যেভাবে অ্যাকচুয়ালি তারা কামব্যাক করে আসলো, মানে ইট ওয়াজ অ্যামেজিং। আমি অন্তত সুজন ভাই আরো ইনফরমেশন জানেন যে আমি কখনো ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে এরকম দেখি এটা ইজিপ্টের সাথে যেটা ইংল্যান্ডের সাথেও একই রকম। সেম হ্যাঁ, সেটাই। তো এইখানে বিষয়টা হচ্ছে যে এই যে মেন্টাল টাফনেসের কথা বললাম, যখন আপনি একটা দল এরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আসে এবং ম্যাচগুলো জিতে ফাইনালে আসে, তাদের মেন্টাল অ্যাসপেক্ট হচ্ছে এক ধরনের। আর স্পেনের ব্যাপারটা হচ্ছে খুব স্মুথলি তারা এসেছে, তারা তেমন কোনো আসলে প্রতিকূলতা তাদেরকে পার করতে হয়নি। তো আর্জেন্টিনা হচ্ছে যে এগুলো এক্সপিরিয়েন্স করেছে, এই এক্সপিরিয়েন্সগুলো অ্যাকচুয়ালি তাদের ফাইনালে তাদেরকে অনেক বেশি আপনাকে মোটিভেটেড করবে ডেফিনেটলি। হ্যাঁ, সুজন ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে অ্যাজ এ ফ্যান হিসেবে সমর্থকরা তারা কিভাবে দেখছে যে এই দুই দল এখন কিভাবে তৈরি হচ্ছে? আমরা নিউজে দেখেছি যে আর্জেন্টিনার ফ্লাইট বিড়ম্বনা আছে, Right. লামিনে আমাল প্র্যাকটিস করে নাই, এই Right. জিনিসগুলো। না, ফ্যানরা দেখছে ফ্যান বেসটা আমাদের এখানে বাংলাদেশে বা সাবকন্টিনেন্টে আর্জেন্টিনার ফ্যান বেস অনেক বেশি। ফ্যানরা মনে করতেছে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। তারা মেনলি ফর মেসি, মানে দে আর মেসি ফ্যান্স। এবং বাংলাদেশের যে উন্মাদনা, বাংলাদেশের ফ্যানদের মধ্যে যে উন্মাদনা, তারা দেখে মনে হয় যে বাংলাদেশ ইজ আর মোর আর্জেন্টাইন দেন দ্য আর্জেন্টাইন্স। মানে আর্জেন্টিনার মানুষের চেয়েও আমাদের এখানে উন্মাদনা বেশি। আর্জেন্টিনা ধরেন 5 কোটির উপরে মানুষ আছে, আমাদের 18 কোটি মানুষ আছে। তা আমাদের এখানে ফ্যান বেস আর্জেন্টিনার চেয়েও ক্রেজ বেশি। মানে তো আমাদের এখানে মানুষ চায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক, মেসি তার 2য় বিশ্বকাপ জিতুক। আর স্পেন তো ইউরোপিয়ানরা স্পেনকেই সাপোর্ট করবে, তারা চাবে স্পেন ওয়ার্ল্ড কাপ জিতুক, তাদের সেকেন্ড ওয়ার্ল্ড কাপ জিতুক, লামিনে ইয়ামাল জিতুক। এটাই আর কি বেসিক্যালি ব্যাপারগুলো। কিন্তু ভাই, আপনার কাছে ফিরতে চাই যে এই যে দুই দলের মনস্তাত্ত্বিক ব্যাপারটা করলেন, তারা একজন আপন একজন স্মুথলি, এই দুই দলই কি আসলে বিশ্বকাপের মধ্যে ফাইনালে ওঠার ফেভারিট তকমা নিয়ে? এই দুই দলই কি আসলে সেরা দলটা কিনা অন্য দেশ? আপনি বিশ্বকাপ শুরুর আগে থেকে ধরেন পৃথিবীর সব মানে যারা ফুটবল এক্সপার্ট অ্যাকচুয়ালি এগুলো নিয়ে কাজ করেন, ডেটা নিয়ে কাজ করেন, ডেটা অ্যানালাইজ করেন, এবং রিসেন্ট পারফরমেন্সগুলো যদি আপনারা বিবেচনা করে, তাহলে কিন্তু এখানে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইভেন ইংল্যান্ড অলসো এই চারটে টপ টিম, টপ টিমের মধ্যে ছিল। হ্যাঁ, এবং এই 4টা টিম কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের টপ 4 টিমস। প্রথমবারের মতো। তাহলে হ্যাঁ, এটা হয়েছে। এটা কখনো আর আগে হয়নি। এবং আপনি যেটা বললেন যে ডেফিনেটলি দুটা বেস্ট টিমে এখন ফাইনাল খেলছে, এখানে কোনো রকম আসলে না, ডাউট করার কোনো সুযোগই নেই। এবং একটু আগে যেটা সুজন ভাই বললেন, শুধু আমি একটু অ্যাড করবো যে এটা কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হচ্ছে ল্যাটিন ভার্সেস ইউরোপ। হ্যাঁ, সাউথ আমেরিকা ভার্সেস ইউরোপ। ইয়েস। হ্যাঁ, সো এইখানে হচ্ছে যে দুইটা মহাদেশেরই হচ্ছে যে নিজেদেরকে আসলে প্রুভ করা যে ইউরোপ ইজ বেটার নাকি সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা বেটার।
কিন্তু এগুলিও অনেক কিছু আছে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে বেস্ট পসিবল দুইটা টিমই ফাইনাল খেলছে এবং তারা কিন্তু ডিজার্ভ করে। আপনি যদি দেখেন গ্রুপ স্টেজ থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার ওয়ার্ল্ড কাপ জিততে এর আগে হয়তো 7টা ম্যাচ খেলতে হতো, হ্যাঁ, এখন যেহেতু ম্যাচ বেড়েছে রাউন্ড অফ 32 হওয়ার কারণে এখন একটা ম্যাচ আপনাকে বেশি খেলতে হচ্ছে। সো এই 8টা হার্ডেল আপনাকে শেষ করতে হবে। তো অফকোর্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে আমি মনে করি যে আর্জেন্টিনা কিছুটা কমফোর্টেবল পজিশনে রয়েছে। ওই যে বললাম আপনাকে মেন্টাল অ্যাসপেক্টস, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা এসেছে। সো এখন আসলে তারা এমন একটা অবস্থায় যে তাদের এই বিশ্বাসটা হয়েছে যে যে কোনো দলের সঙ্গে অ্যাকচুয়ালি কোনো পরিস্থিতি- গোল কনসিড করার পরেও তারা সেখান থেকে ফিরে আসতে পারে। যে কোনো পরিস্থিতিতে ফিরতে পারে। আর্জেন্টিনা মানে লো ব্লক টিমের বিরুদ্ধে আর্জেন্টিনা খুবই ভালো খেলে, লো ব্লক করে পারা যায় না, কারণ মেসি এরকম ভাবে খেলে এদিক থেকে তো একেবারে পিন পয়েন্ট ক্রস করে বা বিভিন্ন করে। আর্জেন্টিনায় লো ব্লক লো প্রবলেম আছে আর্জেন্টিনার বিরুদ্ধে। স্পেন মানে দেখা যাক এটা কি হয় পরে। ভাইয়া আপনি জানতে চাই যে আমরা বলছি যে ফ্রান্স ছিল, জার্মানি ছিল, ফেভারিটের দিক থেকে ইংল্যান্ড ছিল, কিন্তু আসলেই কি জার্মানি যে নেদারল্যান্ডস এর মধ্যে ছিল আর কি। তো যেই টিম কম্বিনেশন তাদের ছিল, যেই স্টাররা ছিল, সেই দিক থেকে আসলে জার্মানি জার্মানি- নেদারল্যান্ডস এরা কি আসলে ফেভারিট? না 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 এই আপনার- বিশ্বকাপে কি দল কম? না, আপনার ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা এই তিনটা দল একেবারে পারফেক্ট আছে। ইংল্যান্ড ইজ গুড, বাট এখানে নেদারল্যান্ডস বা জার্মানি এদের সাথে খেললে ইংল্যান্ড হারতেও পারতো, ইংল্যান্ড ওখানে হারতে পারে। এই তিনটা, বাট ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এই তিনটা বেস্ট, এটা ঠিক আছে। ভাই আমরা একটু মেসির কাছে আসি। আচ্ছা, আচ্ছা। মেসি ছাড়া আসলে বলার কিছু নেই, এই পুরো টুর্নামেন্টে হ্যাঁ। যা দেখছি। এখন মেসি ময়রা সারা পৃথিবী। একজন কোচ হিসেবে মিন্টু ভাই একটু যদি বলতেন যে মেসি এখন আর ফাইনাল নিয়ে কি ভাববে, মানে এতটা এই বয়সে এতটা হার্ড খেলার পরে আমরা ভেবেছিলাম যে সুইজারল্যান্ডের সাথে একটু তিনি ডাউন খেলেছিলেন, মানে ইংল্যান্ডের জন্য কিছু জমা রাখছে এরকম 120 মিনিট খেলতেছে। তুমি ফাইনাল নিয়ে একজন প্লেয়ার ওই অবস্থায় কি? অ্যাকচুয়ালি এগুলি মানে এই যে যেটা আপনি বললেন যে সুইজারল্যান্ডের সঙ্গে একটু বোধহয় ছিল, নট লাইক দ্যাট। লিওনেল মেসি হচ্ছে ধরুন আপনি যদি তার লাস্ট 20 ইয়ার্স দেখেন, আপনি প্রত্যেকটা ম্যাচ সে যেখানেই খেলেছে মানে তার প্রাইম ক্যারিয়ারের সময়টা তো প্রাইম টাইমটা সে মানে অতিক্রম অনেক আগেই করেছে পার হয়ে বার্সেলোনাতে এবং সেখান থেকে সে পিএসজিতে গিয়েছে, তারপরে আবার চলে আসলো আপনার ইন্টার মায়ামিতে। এবং আপনি দেখেন যে তার কিন্তু পাওয়ার কোনো কিছু নাই, আর বাকি কোনো কিছুই নেই অ্যাকচুয়ালি। কিন্তু এখনও দেখবেন যে তার যে হাঙ্গারনেস এবং জেতার জন্য যেরকম মেন্টালিটি, আগের চেয়ে বেশি বড় এটা এটা ডেফিনেটলি যে এলিট প্লেয়ারের হচ্ছে একটা ক্যারেক্টার থাকে। এলিট প্লেয়ার তাদের একটা হচ্ছে মেন্টালিটি টু উইন, জেতার মানসিকতা। এবং আপনি দেখবেন পার্সোনালিটি তাদের, এবং অন অফ দ্য পিচ পার্সোনালিটিটা কি, আপনি কীভাবে মাঠে হাঁটেন, কীভাবে আপনি ইন্টারেক্ট করেন অডিয়েন্সের সঙ্গে, কীভাবে আপনি ড্রেসিং রুমে ঢুকেন, ড্রেসিং রুম থেকে প্রি ম্যাচ ওয়ার্মিং আপে কীভাবে বের হন, দিস ইজ পার্সোনালিটি। এবং এগুলি কিন্তু হচ্ছে সাইকোলজিক্যাল, ইউনো। সো সাইকোলজিক্যালি এইসব প্লেয়াররা লা মাসিয়ার প্রডিউস এগুলি। তো ওইখানে একটা জিনিস হচ্ছে যে প্লেয়ারদেরকে তৈরি করা হয় টেকনিক্যাল অ্যাসপেক্টে এবং ট্যাকটিক্যাল অ্যাসপেক্টে, আবার ফিজিক্যাল অ্যাসপেক্টেও তার ফিজিক্যাল ফিটনেস কম্পোনেন্টসের দিকে কনসিডারেশনে রাখে, এবং হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট এবং সোশ্যাল অ্যাসপেক্ট। সোশ্যাল কি, ইন্টারাকশন উইথ দ্য টিমমেট, কলিগ, এবং ইন্টারাকশন উইথ দ্য কোচেস, টেকনিক্যাল স্টাফস, সাপোর্টিং স্টাফস, ইভেন উইথ দ্য অডিয়েন্স অলসো। তাহলে আপনি এটা কেন বললাম আমি, দেখেন আপনি পর্তুগাল টিম, ক্রিশ্চিয়ানো রোনালদো টপ ক্লাস প্লেয়ার এভার প্রডিউস বাই পর্তুগাল, ইয়া, কিন্তু তার সঙ্গে অন্যদের রিলেশনশিপটা কেমন, সোশ্যাল বিহেভিয়ারগুলো কেমন। তাহলে সারা পৃথিবী এই 4টা জিনিসে ফোকাস করে কিন্তু প্লেয়ার প্রডিউস করে। এর মধ্যে বেস্ট হচ্ছে বার্সেলোনা, এবং বার্সেলোনার প্রোডাকশন এরকম, আপনি এদেরকে মানে অন্য কারো সঙ্গে, রিয়াল মাদ্রিদেরও কিন্তু একাডেমি রয়েছে, কিন্তু আপনি দেখেন আমাকে স্প্যানিশ টিমে টোটাল ইনফ্লুয়েন্সটা হচ্ছে বার্সেলোনার একাডেমির। এবং আপনি যদি জার্মানিতে দেখেন বুন্দেসলিগায় ব্রায়ান মিউনিকের যে ইনফ্লুয়েন্স জার্মান ফুটবল ফেডারেশনে, এগুলিকে আপনি মানে এগুলি ইন্টার রিলেটেড একেবারে। সো মেসির কথা শুধু আসলে যতই বলবেন আপনি ততই আমার মনে হয় কম বলা হবে অ্যাকচুয়ালি। তবে মেসি কিন্তু লাস্টে 2021 থেকে 2021 থেকে তার যে পার্সোনালিটি এটা অনেক ডেভেলপ করেছে। এটা আগে একটা বিষয় আমি বলছি এখানে, হয়তো দর্শক খণ্ডভাবে নিতে পারে। আগে আর্জেন্টিনার মানুষ যেটা বলতো মেসি কোপা আমেরিকা বা ওয়ার্ল্ড কাপ জিতার আগে, যে হি হ্যাজ গট নো পার্সোনালিটি লাইক দিয়াগো ম্যারাডোনা। তো এটা সবসময় বলতো, এবং মেসি কিন্তু একবার আপনার কোপা আমেরিকা 2016 ফাইনালে হেরে সে রিটায়ারও করেছিল সবার জন্য। সে কিন্তু মানে গুড বয় হিসেবে পরিচিত, বাট নট এ গুড লিডার এরকম ছিল না, তার ভোকাল ছিল না।
বাট এইভাবে আর্জেন্টিনার মানুষ তাকে বলতো যে মেসি কোনো লিডার না। তো এগুলো কিন্তু সে কিন্তু পরে এগুলো আরো শিখেছে, মানে এখন ভোকাল এগুলো কিন্তু তার শিখা। এটা কিন্তু ন্যাচারালি মানে না আমার কাছে মনে হয়, যেটা কোয়াইট সামটাইম এগুলো সার্কাস্টিক লাগে আমার কাছে, বা অনেকের কাছেই লাগতে পারে। সে মানে যেরকম 2022 ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের সাথে খেলার সময় যে বোবো বোবো বলে যে করলো, ঝগড়া করলো, বা এখন তার যে অ্যাটিটিউড, এগুলো কিন্তু তার প্রথম দিকে ছিল না। সে কিন্তু অনেক পরের দিকে এগুলো গ্রো করেছে। এই জিনিসটা কিন্তু পার্সোনালিটি অনেক পরে অনেক ডেভেলপ করেছে। এই জিনিসটা কিন্তু লক্ষণীয়। আপনারা এটা দেখে দিচ্ছেন কিনা আমি জানি না। বলা যায় মানে রেড ওয়াইনের মতো। এটা রেড এই ওয়াইনের যে মতো সুজন না। ভাই যেটা বললেন যে লুই ভনালের সঙ্গে হ্যাঁ, গিয়ে সেখানে আর্গুমেন্ট করছিল, argue করছিল। এবং আমার ধারণা সম্ভবত সিডর্ফ তাকে সরিয়ে নিয়ে আসছিল সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া মানে মেসি এবং ম্যারাডোনার একটা সবসময়ের পার্থক্য হ্যাঁ। আসে। এটা এখন এটা পেলেকেও ধরতে হবে। মানুষ আমাদের এখানে পেলেকেও তিনটা মানে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট প্লেয়ারকে এটা আসলে বলা খুবই ডিফিকাল্ট। এটা তিনজনকে বলা যেতে পারে, পেলে, ম্যারাডোনা, মেসি, তিনজনই তিনটা সময়ের গ্রেটেস্ট এটার প্লেয়ার। কারণটা কি? সময়ের কারণেই কি? এটা সময়ের কারণ তো অবশ্যই। পেলের সময় ফুটবল যেরকম ছিল, বা ম্যারাডোনার সময় ফুটবলটার সাথে মানে পেলের সময় চেয়ে ম্যারাডোনার সময়টা ডেভেলপ ছিল। এখনকার ফুটবল কিন্তু ইন ওয়ান সেন্স অনেক ইজিয়ার, মানে আপনার কোনো ট্যাকেলিং নাই, কিছু নাই, রাফ ট্যাকেলিং নাই, যেটা কম্প্যাক্ট ফিজিক্যাল মানে অ্যাটাচমেন্ট সেভাবে নেই। আপনি দেখেন এবার ওয়ার্ল্ড কাপে মেসিকে কয়বার ফাউল করছে? টোটাল ওয়ার্ল্ড কাপে এবার 7টা ম্যাচ খেলছে, মাত্র 16বার ফাউল করছে। তার মধ্যে কেপ ভার্দের ম্যাচে 5বার তাকে ফাউল করছে। আর টোটাল যদি ওয়ার্ল্ড কাপে ফাউলের সংখ্যা দেখেন, ম্যারাডোনাকে মানে আপনার 82, 86, 90 এবং 94, 90 এই তিনটা ওয়ার্ল্ড কাপ মিলে 152 বার ফাউল করা হয়েছে। ম্যারাডোনা মাত্র 21টা ম্যাচ খেলছে। আর মেসিকে টোটাল মাত্র 75 বার ফাউল করছে। তো মেসি সেকেন্ড, মানে ডাবলের চেয়েও বেশি বার ফাউল করছে। তো আপনি একটা অ্যানালাইসিসে দেখা গেছে এনবিএতে করিম আব্দুল জাব্বার যে লিজেন্ড ছিল, তাকে সবচেয়ে বেশি ফাউল করা হয়েছিল, মানে একটা সিজনে 4658 বার। তার যে নিয়ারেস্ট অপোনেন্ট ছিল আপনার জন মেলন, তাকে করা হয়েছিল 4557 বার এরকম। জাস্ট হলো কত পার্সেন্টেজ, অল্প 1.03% বেশি। সেখানে ম্যারাডোনার মেসির যে ফাউলের পার্থক্যটা, মানে ওয়ার্ল্ড কাপগুলোতে মেসি তো 6টা ওয়ার্ল্ড কাপ খেলছে, সেখানে ফাউলের পার্থক্য হচ্ছে ম্যারাডোনা মানে 107% বেশি ফাউল দিয়েছে, যেটা হলো আনবিলিভেবল ব্যাপার, বেশি ফাউল করছে। তাতে পেলে, ম্যারাডোনা এবং মেসি তিনজনের যে কে সেরা বিতর্ক সবসময় চলবে। মেসি যদি আরেকটা আগামীকালকে ওয়ার্ল্ড কাপ জিতে, আপনার মিডিয়া মেসি কি সর্বকালের সেরা বলবে তার অ্যাচিভমেন্টের জন্য। কিন্তু আপনি দেখেন, তো ওই যে ফাউলের ব্যাপারটা আপনি দেখেন যে অপোনেন্টের কাছে কে বেশি ভয়ঙ্কর প্লেয়ার ছিল, এটা কিন্তু বোঝা যায় যে ইজিলি যে ম্যারাডোনা ছিল। কারণ এত ফাউল থাকে তাহলে করা হয়তো কেন, মেসিকে এত কম ফাউল করা হয় কেন, মানে করতে পারে না কেন? এই জিনিসটা কিন্তু আপনি যোগ করি। এটা কি মনে হয় যে ভাই, এটা কি ভাইয়া যে পয়েন্টটা বললেন, এটা কি আসলে টেকনোলজির কারণে ফাউলটা কমে গেছে না, ফাউল তো না, এটা রুলই চেঞ্জ এটা তো অ্যাকচুয়ালি সুজন ভাই যেটা বলছেন কারেক্ট, কারণ ওই সময় আপনি ধরেন 50s বা আর্লি 60s 90s পর্যন্ত ছিল, তারপর তো পেলেকে যেভাবে ইনজুর্ড করা হয়েছিল হ্যাঁ 1958, হ্যাঁ 66 66 বুলগেরিয়ার সাথে খেলা। ইভেন হচ্ছে ইউসেবিও পর্তুগালের। হুম। তো আলটিমেটলি ওই সময় যেরকম খেলা হতো, আপনি যদি 86 এর ম্যারাডোনার সেই ম্যাচটা দেখেন, যে মেক্সিকোর মাঠে খেলা ইংল্যান্ডের হচ্ছে, সাথে ইংল্যান্ডের আচ্ছা, সঙ্গে। ইংল্যান্ডের সাথে হ্যান্ড অফ গড নিয়ে অনেক কথা হয় না যে চিট করছে? এর আগে টেরি ফেনউইক যে তাকে 4বার ফাউল করছে, তার আগে তো মানে রেড কার্ড খেয়ে এমনি চলে যাওয়া উচিত। তাহলে এটা ইংরেজরা এখন পর্যন্ত স্বীকার করে যে ওই এটা কোনো সমস্যা না, যতই চিটিং করুক, তার রেড কার্ড খাওয়া উচিত ছিল। টেরি ফেনউইকে 4বার তাকে যেভাবে ফাউল করছে, মানে আর ব্রুটাল। এখন যেটা সুজন ভাই হচ্ছে যে ফিফা এখন তো ববি তারা হলো প্রোটেক্ট করার জন্য যে সুপারস্টার প্লেয়ারদের যাতে protect ইনজুর্ড না হয়, হ্যাঁ। তারা যাতে সিভিয়ার কোনো ইনজুরিতে না পড়ে, অনেক ক্লিন খেলা। লর ফ্রেমের ভিতরে থেকে কিন্তু ফিফার লর অনুযায়ী, মানে ফুটবল লজ অফ দ্য গেমে তাদেরকে প্রোটেক্ট করার জন্য কিন্তু রেফারিদেরকে ইনস্ট্রাকশন থাকে। এইভাবে যদি এখন পেলে, ম্যারাডোনা যদি এখন সুযোগ পেত, মানে এখন যে খেলা, এখনকার কিন্তু আপনি ইনস্ট্রুমেন্টের একটা বিষয় আছে, বল, বুট, গ্রাউন্ড, রেফারিং, এগুলো সব তাদের ফেভারে নিয়ে যদি খেলা এখন পেলে বা ম্যারাডোনা খেলতো, তারা কেমন হতে হবে চিন্তা করে দেখেন। ডায়েট, মানে এখন যে মানে তাদের যে ডায়েট সবকিছু মিলে, এটা তো অন্যরকম হয়তো জিনিসগুলো পারফরমেন্স। আর আগের প্লেয়াররা কিন্তু 30s বেশি খেলতে পারতো না, এই যে হিট করার ফলে তারা কিন্তু ইনজুরিতে তাদের কেরিয়ার শেষ হয়ে যেত। যেমন মার্কো ভ্যান বাস্তেন এত সুপার একটা প্লেয়ার ছিল, তার মাত্র 29 বছর বয়সে কেরিয়ার শেষ হয়ে গেছে। আর ম্যারাডোনা ইটালিতে এরকম ফাউল নিতে ম্যারাডোনা কিন্তু তার আপনার 84 আর কি, যে অ্যান্টোনিও গয়কোচিয়া, যেটা বুচারো বিলবাওর যে ট্যাকেলের পরে
ম্যারাডোনার কিন্তু আপনার লেফট ফুটের যে মোবিলিটি যেটা সেটা 20% কমে গেছিল, হ্যাঁ, সেটা মাছ প্র্যাকটিসের ফলে সেটাকে উন্নত করছে। মানে ম্যারাডোনার মোবিলিটি কিন্তু 20% ওই ভাই পা ভেঙে যাওয়ার পরে বুচার বিলবাজে ভেঙে দেওয়ার পরে, তো মোবিলিটি কমে গেছে তখন সে কিন্তু তারপর দেখা যায় তার ড্রিবলিংও কমে গেছে, কারণ এবং তার ম্যাক্সিমাম সময় ম্যারাডোনা ওই যে 84-এর পর থেকে ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু ম্যারাডোনা পেইন কিলিং ইনজেকশন নিয়ে খেলছে তার সারা জীবন। এটা কিন্তু মেসিদের করতে হয় নাই, না, কর্টিজন ইনজেকশন এখানে এখন ডে বাই ডে যেটা হচ্ছে ফুটবলের জন্য অনেক না বুট না, এটা ফুটবলের এগুলি হচ্ছে যে এখন আপনার রিজেনারেশন ফ্যাসিলিটিস অনেক ডেভেলপ করছে। অনেক বেশি, এটা রিজেনারেশন ফ্যাসিলিটিস আপনি এখন 21st সেঞ্চুরি থেকে শুরু হয়েছে একটা প্লেয়ারের এখন অক্সিজেন চেম্বারে আপনাকে ঢুকাই দিচ্ছে। আপনি ক্রোয়েশিয়া 120 মিনিট করে ফাইনাল খেলেছিল, তাহলে ওইখানে তার রিজেনারেশনটা কিভাবে করছে, এগুলি এখন মানে অনেক সাইন্টিফিক হয়ে গিয়েছে। সেটাই। এবং আপনি এখন অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন, যেটা সুজন ভাই বললো ওই সময়টা কিন্তু এগুলি ছিল না। একেবারেই এবং ছিল না। 86 এর মেক্সিকোর যে মাঠ, আজটেকা মাঠ, হ্যাঁ, যে ওটা বাবলি মাঠ ছিল, এবড়ো থাবড়ো মাঠ ছিল ছিল। লিনাগার তো বলছিল যে ম্যারাডোনা যে ওখানে কিভাবে গোল করছে, ওরা যেখানে বল কন্ট্রোল করতে পারতেছে না সেইখান থেকে সবাইকে গাড়া নিয়ে গোল করে গোল দিচ্ছে। করে দিয়েছে। হ্যাঁ, এটা মানে অদ্ভুত ব্যাপার। সেই জায়গা থেকে একটু সুজন ভাইয়ের কাছে আসতেছে, বিন্দু ভাইয়ের কাছে জানতে চাই যে 3টা বিশ্বকাপ খেলা মেসি খেলতে যাচ্ছে, কাফুর Finale. ফাইনাল খেলতে যাচ্ছে, কাফুর পরে প্রথম দেয়া, তো একটা বিশ্বকাপ উনি জিতেছে, আর একটা বিশ্বকাপ সম্ভবত জিততে যাচ্ছে, তো অনেকটাই সার্টেন বলা যায় তাদের খেলা অনুযায়ী। তো এই সবাই তো মানে ট্রফি বা অ্যাকোলেটস দিয়ে আর কি সেরা নির্বাচন করে, সেই ক্ষেত্রে আসলে মেসি কি ওই পর্যায়ে যাবেন কিনা, পেলে অথবা আমি সে তো আসলে ওই পর্যায়ে রিপ্লে। আমি একটা জিনিস হচ্ছে যে মানে এই প্রসঙ্গগুলো নিয়ে আসলে আলোচনা করাটা মানে আমাদের জন্য মানে আমরা ডেফিনেটলি আলোচনা তো অবশ্যই করব, কিন্তু আপনি যদি দেখেন যেটা সুজন ভাই একটু আগে যেটা বললো যে এত দর্শকদের তর্কের মধ্যে এক বিষয়। ধরনের তর্ক বা যুক্তি চলতেই থাকতেই পারে। আপনি লিওনেল মেসি, সে এই যে লাস্ট 20 ইয়ার্স আপনি 8টা ব্যালন ড'র, ফিফা ফুটবলার অফ দ্য ইয়ার, হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ, কি বাকি আছে আর তার? ওয়ার্ল্ড কাপে সে উইন করছে, কোপাও করছে, আরেকটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল, মেবি এটাও হয়তো উইন করবে, আমরা জানি না এখনো। হ্যাঁ, সেটাই। তো মানে অল টাইম গ্রেটেস্ট প্লেয়ার আপনি কাকে বলবেন না আসলে? কি আর বাকি আছে? পরিসংখ্যানের দিক থেকে মেসি গ্রেটেস্ট প্লেয়ার আর অবশ্যই। কি বাকি আছে? আপনি দেখেন যেটা সুজন ভাই একটু আগে বললেন যে ওই সময় জেনারেশন টু জেনারেশন আপনাকে বুঝতে হবে ফুটবল ইজ ইভলভিং, ফুটবল কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন আপনার সময় কম পায়, একটা প্লেয়ার পায় বল খুব কম রাখে, পাসিং এবং রিসিভিং টাইমগুলো কমছে, রিকভারি টাইম কমতেছে বলের, তাহলে এখন হচ্ছে যে আরো অ্যাডভান্স হচ্ছে ফুটবল। না, এটা তো অ্যাডভান্টেজও করে দিছে যে আপনার গ্রাউন্ডের যে ফ্যাসিলিটিস, Absolutely. এখন তো ওয়ান টাচ ফুটবলের জন্য ওইভাবে চিন্তাই করতে হয় না, করতে টাচের হয় জন্য না। আগে তো এটা করা যেত সম্ভবই না। ছিল না। তো এটা তো প্লেয়ারদের সুবিধাও করা হয়েছে, এটা সুবিধা করা হয়েছে। হ্যাঁ, মানে সেটা তাহলে করতেছে, এটা ওই জেনারেশনের প্লেয়াররা তারা যে প্রতিকূলতার মধ্যে ছিল এখন খেললে তারা অনেক এখন তো ভালো করতে। আরো হয়তো বেটার করতে পারতো। যেমন আপনার জোয়ান ক্রুইফের কথা শুনুন ভাই, হ্যাঁ, যে সে তার জীবনে তো ওয়ার্ল্ড কাপ পায় নাই, না কিছু পেয়েছে, কিন্তু অল টাইম গ্রেটেস্ট প্লেয়ারদের না, তালিকায় কেন অবশ্যই থাকে ওনার নাম? মানে আনবিলিভেবল। হ্যাঁ, তো আমার মনে হয় যে লিওনেল মেসির তো আসলে ফুটবল থেকে আর বাকি কোনো কিছু নাই, না, না, এখন না, হচ্ছে যে পাওয়া যাবে, কিচ্ছু বাকি নেই এখন আর ওনার। সো ডেফিনেটলি হয়তো সময় বলবে এগুলো। লিওনেল মেসি একজন গ্রেট মোটিভেটর, মানে তার সে দেখেন আপনি, সে কিন্তু অনেক বুদ্ধিমানও, যেটা আপনার আমার কাছে মনে হয়, যেটা হচ্ছে দেখেন তো এই ওয়ার্ল্ড কাপ যেটা খেলবে ইউএসএ তে হবে, তাই না, ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে, সে কিন্তু ইন্টার মায়ামিতে গিয়ে সে জয়েন করলো। সবাই যে জায়গায় পয়সা ছিল, সৌদি আরবে বেশি, তার অনেক বেশি পয়সা ছিল না, কারণ কি সে আমেরিকান অডিয়েন্সটাকে পুরা ধরবে ওই জায়গায়। এটা যখন সে ওয়ার্ল্ড কাপ খেলবে, সব আমেরিকান অডিয়েন্স তার জন্য ক্রেজি হয়ে যাবে। এটাও কিন্তু একটা মানে সুন্দর Plan. চিন্তা ভাবনা, তার ম্যাচুরিটি চিন্তা ভাবনা। এনসিসি বলার কথা হয় যে মাঠগুলোর মাঠগুলোর সাথে পরিচিত হবে, পরিবেশের সাথে পরিচিত হবে। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু এটা করে নাই সে এবং এই যে আরো 2 বছর এক্সটেন্ড করছে কোনটা কিন্তু কন্ট্রাক্টে। হ্যাঁ, সেটাই তার মানে এখনো ওনার নিশ্চয়ই কোনো আরো প্ল্যান আছে। হতে পারে, সেটাই। ভাই আপনার মানে আপনি ম্যারাডোনার অনেক বড় ফ্যান, তো আপনি কি ওই প্রশ্নের অ্যানসারের ওই যে সর্বকালের সেরা কে, সর্বকালে, আচ্ছা সর্বকালের সেরা মেসির ব্যাপারটা হচ্ছে, মেসি হচ্ছে আপনার ধরেন মানে মানে হিজ মানে ফুটবলের মানে ক্লিনিক্যালের একেবারে ক্লিনিক্যাল পারফেকশন, হ্যাঁ, কনসিস্টেন্সি, এবং হচ্ছে মানে মোস্ট সাকসেসফুল প্লেয়ার ইন ফুটবল হিস্ট্রি। আর অন দ্য আদার হ্যান্ড ম্যারাডোনা হচ্ছে মানে হি ওয়াজ পিওর আর্ট, মানে ফুটবলের যে আর্ট, পিওর আর্ট, মানে হি ওয়াজ টর্মেন্টেড অ্যান্ড হি ওয়াজ মানে সোশ্যাল অ্যান্ড কালচারাল রিডামশন ফর নেপোলি in those years and also আর্জেন্টিনা। তো এখন মেসি মানে ফুটবলের হিস্ট্রি, রেকর্ডের হিস্ট্রি মানে বারবার ভেঙে নতুন নতুন রেকর্ড করেছে, বাট ম্যারাডোনা কিন্তু বিল্ড এ মিথোলজি।
যেটা কিন্তু কখনো মিথোলজি যে ম্যারাডোনার নামে চার্চ আছে আর্জেন্টিনাতে, হ্যাঁ, মানে তারপরে তাকে গড বলা হয় ফুটবলে। তার বইয়ের টাইটেল হচ্ছে দ্য বয় দ্য রেবেল, মানে তার অটো বায়োগ্রাফি দ্য বয় রেবেল দ্য গড, এরকম টাইপের। হ্যাঁ, ওদের এই আর্জেন্টাইনদের গায়ে ট্যাটু কিন্তু ম্যারাডোনা। ম্যারাডোনাই, হ্যাঁ, মেসিটাও আছে এখন হচ্ছে গ্রাজুয়ালি, মানে আমি ওয়ার্ল্ড অডিয়েন্সে বাইরেও তার বইয়ের ব্যাপারে। এখন ম্যারাডোনা হচ্ছে মানে বিল্ড এ মিথোলজি, আর মেসি হচ্ছে সবচেয়ে ক্লিনিক্যাল মানে ফুটবলার, মানে সে সবকিছু জিতছে। আর আপনি কিন্তু যতই মানে মিথোলজিকে কিন্তু আপনি কখনো রেকর্ড বা টাইটেল দিয়ে ভাঙতে পারবেন না। মিথ কিন্তু এরকম একটা জিনিস, হ্যাঁ। আর ম্যারাডোনা মেসির মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, চিন্তা ভাবছেন। একজন হচ্ছে ধরেন মেসি কি ফিফার এগেনস্টে কোনো কথা বলবে বা তার সেরকম বা ম্যারাডোনা যেরকম 86 ওয়ার্ল্ড কাপের আগে হ্যাভেলেন্স রে বললো করাপ্টেড, বললো তারা হচ্ছে কি তখন দুপুর 12টার সময় মেক্সিকোতে ওয়ার্ল্ড কাপ খেলা হতো, এত গরমের মধ্যে সব প্লেয়ারদের পক্ষে কথা বললো যে এত গরমের মধ্যে খেলবো কিভাবে, হ্যাভেলেন্সকে করাপ্টেড বললো। তারপরে পোপকে বললো হলো একটা চিট, যে শুধু শুধু মানুষকে এভাবে দেয়, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ম্যারাডোনাকে আপনার হেনরি কিসিঞ্জার এবং রিগান ওদের সময় 1990-তে ওয়ার্ল্ড কাপের আগে ওরা ম্যারাডোনার প্রোডাকশনটাকে ওরা $100 মিলিয়ন কিনতে চাইছিল, ম্যারাডোনা কিন্তু বিক্রি হয় নাই। ম্যারাডোনা প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে, ইসরায়েল এই অত্যাচার করতেছে 2012 সালে প্যালেস্টাইন, আই এম এ প্যালেস্টাইনিয়ান, এরকম। মেসি কিন্তু গিয়ে ট্রাম্পের সাথে যে হাসি ঠাট্টা করতেছে, কিন্তু ইসরায়েলের পক্ষে কথা বলতেছে। আপনার মেসি, ম্যারাডোনা, হুগো সাবেজ, ফিডেল ক্যাস্ট্রো এদের ফ্রেন্ড ছিল, দুজনের ক্যারেক্টারে পুরো একজন রেবেল একজন। আপনি মানে ইউ ক্যানট মানে জাজ দেম, মানে আপনি অ্যাজ এ ক্যারেক্টার, অ্যাজ এ পিওর ফুটবলার, আমার মনে হয় অ্যাজ এ পিওর ফুটবলার ম্যারাডোনা ওয়াজ বেটার। এবং মেসি যে তো স্ট্যাটিস্টিক্যাল 20 বছর যাবত লংজিভিটি, এটা অবশ্যই একটা বড় জিনিস, কিন্তু এটা কিন্তু এই যে আপনার এখনকার যে ফুটবলের মানে সুবিধা, যেরকম গ্রাউন্ড বুটস, তারপর ডায়েট, আর মেসি, আচ্ছা আরেকটা জিনিস চিন্তা করেন, মেসি যে এত সাকসেস, তার এত সাকসেস, বার্সেলোনার এত গোল, মেসি তো সারা জীবন বার্সেলোনায় গেছে, বার্সেলোনার টিমটা কি ছিল, সর্বকালের সেরা টিম, ক্লাব টিম। মেসি তার পাশে ছিল পৃথিবীর সবচেয়ে সেরা প্লেয়াররা। আর ম্যারাডোনা যে নেপোলিকে 2বার লিগ টাইটেল জিতেছে, একবার ইউএফএ কাপ জিতেছে, সেই জায়গায় ম্যারাডোনার সাথে প্রথম যখন 86-87 জিতালো, তখন কোনো মানে ইটালিয়ান ন্যাশনাল টিমের একজন প্লেয়ারও ছিল না। হ্যাঁ, তখন ফরেন মানে ফুটবলের পলিসি ছিল একজন করে ফরেনার খেলতে পারে, ম্যারাডোনার শুধু খেলছে। 89-এ চেঞ্জ হলো, তখন 2জন করে খেলতে পারে, তখন ক্যারেকার অ্যালেমাকে আনলো, তো 2জন ছিল। আর মেসির সাথে তো সবই আপনার স্পেনের ন্যাশনাল টিমের প্লেয়ার, বাই ইভেন আর্জেন্টিনার যে ন্যাশনাল টিমটা 2019 থেকে এখন পর্যন্ত, এটাকে আর্জেন্টিনার লোক মানে যারা এক্সপার্ট ফুটবলে বা সাংবাদিক, তারা বলছে আর্জেন্টিনা ইতিহাসে সর্বকালের সেরা ফুটবল টিম বলছে না, হ্যাঁ। কালকে অ্যান্ড্রেস বার্গো, আলি ফেরাবে, এরা যে বড় বড় সাংবাদিক, তারা বলতেছে, এবং জর্জ ভালদানো কিছুদিন আগে বলেছে, এটাই আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সেরা টিম। এবং এই টিমের যে সাকসেস, এটা 2019 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এরা কিন্তু একটা গ্রুপেই খেলছে, এটাও কিন্তু একটা বড় জিনিস, বন্ডিং তাদের মধ্যে। আর এখানে লিওনেল স্ক্যালোনিরও একটা অবদান আছে এখানে। আপনারা হয়তো জানেন যে মানে মেসি যখন রিটায়ার করলো, ওই যে পেনাল্টি মিস করার পরে 2016-এ, তখন স্ক্যালোনি সবচেয়ে ভোকাল ছিল যে মেসি ফিরে আসো, পত্রপত্রিকায় বলছে মেসিকে ফিরে আসতে। তারপরে সে মেসির সাথে কথা বললো, বার্সেলোনায় গিয়েছিল, কথা বলে তাকে বললো যে তুমি আসো, ফিরে আসো। তো স্ক্যালোনি এবং মেসির একটা ইতিহাস আছে এরকম, ইয়ামাল আর ইসার মতো ইন্টারেস্টিং, যে আপনার মেসির মতো। সেটা হচ্ছে মেসি যখন 2005 সালে তার ডেবু করে, তার ডেবু ম্যাচে কিন্তু সে রেড কার্ড খেয়েছিল হাঙ্গেরির সাথে, মাত্র 43 সেকেন্ড খেলেছিল সাবস্টিটিউট হিসাবে। আসার পরে তাকে তাকে সে পাস দেয় রেখে 2টা পাস দিছিল, সেটা কিন্তু লায়নেল স্ক্যালোনি ছিল, হ্যাঁ। তারপর এবং মেসি তার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ গোল করে আপনার বসনিয়ান হার্জেগোভিনার সাথে 606 ছিল, সেটা গোল করার পরে টানারে যখন যাচ্ছিল, স্ক্যালোনি ওয়াজ দ্য ফার্স্ট প্লেয়ার টু, হ্যাঁ, এরকম তাদের কম্বিনেশন। তারপরে স্ক্যালোনি মেসিকে আসতে বললো, এবং আরেকটা জিনিস দেখলো স্ক্যালোনি, যেটা হচ্ছে মেসির সবচেয়ে আইডল হচ্ছে, ছোটবেলার আইডল হচ্ছে পাবলো আইমার। তো পাবলো আইমারকেও ডাকলো, যে পাবলো আইমারকে অ্যাসিস্ট্যান্ট করে তারপর টিম করব, তুমি টিমে থাকো আর রিটায়ারমেন্ট করো না, আমি এমন একটা টিম করবো, তুমি যতদিন খেলবা, আমি যতদিন থাকি, আমি জানি না কতদিন থাকবো, বাট আমি যতদিন থাকি তুমি খেলবা, এবং এমন একটা টিম করবো যেখানে তুমি শুধু থাকবা, তোমার জন্য সব প্লেয়াররা খেলবে, তোমার জন্য সবাই খেলবে। এই যে এটার ফলে আপনি দেখেন মেসির জন্য কিন্তু সব প্লেয়াররা খেলে, মেসি ফাইনাল জিনিসটা করে হলো মেসি, এরকম হচ্ছে। আর ম্যারাডোনার ব্যাপারটা ছিল কি, ম্যারাডোনা সবার জন্য তৈরি করে দিত, হি ক্রিয়েটেড ফর আদার্স অ্যান্ড হি ক্রিয়েটেড
মানে তার নিজের গোলগুলো সোলো এফোর্ট গুলো ওয়ার্ল্ড কাপ এরকম না। দুজনের সাথে অনেক বিস্তর ডিফারেন্স আছে এটা। যেহেতু স্কালোনির জায়গায় চলে আসে হ্যাঁ। দেখা গেছে কোচের জায়গা থেকে জানতে চাচ্ছি যে নামটা খুবই সুন্দর, পিছনে দিলাম বলতে, নামটা খুব সুন্দর একটা। তো এই যে দুইজন তো কি দুই রকম কোচ নাকি ট্যাকটিক্স কাছাকাছি? এটা একটা জিনিস হচ্ছে যে প্রত্যেক কোচেরই কিন্তু আলাদা আলাদা কিছু প্লেয়িং ফিলোসফি থাকে। এক একজন এক একভাবে খেলাটাকে খেলতে চান। এটা হচ্ছে কন্টেন্ট অফ দ্য গেম এবং খেলার দুটা ফেজ। এটা সারা পৃথিবীতে সব একই রকম। আর্জেন্টিনাও যা করে ওই আপনার কাপে বার্দেও তাই করবে। প্রিন্সিপাল, অ্যাটাকিং প্রিন্সিপাল, ডিফেন্সিভ প্রিন্সিপাল, এটা হচ্ছে ফান্ডামেন্টালটা কিন্তু চেঞ্জ হয় না। আপনার গেম প্ল্যান চেঞ্জ হবে, আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু ইউর প্লেয়ার। এখন এখানে যেটা হচ্ছে যে প্রত্যেক কোচের ফিলোসফি একরকম। স্ক্যালোনির ব্যাপারটা হচ্ছে সে তার প্লেয়িং ক্যারিয়ারটা কিন্তু অলমোস্ট বেশিরভাগ সময় স্পেনেই কাটিয়েছে। দেপোর্তিভো লা করুনিয়া, রেসিং সান্তান্দার, হ্যাঁ ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া, এই সমস্ত ক্লাবগুলোতে। তাহলে ওইখানের স্প্যানিশ ফুটবলের যে কাঠামো এবং স্প্যানিশ ফুটবলের যে ধাঁচ, সেটার সঙ্গে কিন্তু সে অভ্যস্ত। আর দে লা ফুয়েন্তের কথা হচ্ছে যে আপনি ধরেন এই টিমে অনেক প্লেয়ার আছে যারা তার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে। সো এইরকম কিছু কিছু কোচ থাকেন যারা অ্যাকচুয়ালি কখনো কখনো খেলাকে ইনফ্লুয়েন্স করেন ডিউরিং দ্য ম্যাচ টু চেঞ্জ হিজ ট্যাকটিক্যাল স্টাইল অফ প্লে অ্যান্ড ফরমেশন। আপনি স্ক্যালোনির ব্যাপারেও দেখেন, আপনি লাস্ট ম্যাচটা ইংল্যান্ডের সঙ্গে দেখেন, টোটাল রিভার্স ট্যাকটিক্সে সে গেছে। ইংল্যান্ড করেছে ডিপ ডিফেন্ডিং করবে লো ব্লক নিয়ে, আর সে করেছে রিভার্স। সে 3 ব্যাকস নিয়ে 3-4 অর 3-5-2, কারণ দুইজন ওইখানে ওভারলোড করার চেষ্টা করছে। তাহলে তার ট্যাকটিক্সগুলো ছিল এখন ওরা যেহেতু পিছনে চলে গিয়েছে, আমি অ্যাটাকিং থ্রেট করব এখন তাদেরকে। আলটিমেটলি কিন্তু সে কারণেই গোলগুলো বের হয়েছে। আবার দে লা ফুয়েন্তে আপনি দেখেন মিকেল মেরিনোকে এমন এমন সময় সে সাবস্টিটিউট করেছে এবং শেষ মুহূর্তে কিন্তু মিকেল মেরিনো ব্যাক টু ব্যাক 2 ম্যাচে তাকে গোল করে ম্যাচ বের করে নিয়েছে। ইভেন পেদ্রিকে একটা সময় কিন্তু স্টার্টিং 11-এ দেননি, সেখানে ফ্যাবিয়ান রুইসকে দিয়েছেন। কারণ ওনার কিছু চিন্তা যে আমি অ্যাকচুয়ালি খেলাটাকে কিভাবে খেলতে চাই, এটা প্লেয়াররাও বুঝতে হয়। এবং এই টপ লেভেলের প্লেয়াররা হচ্ছে তারাও কিন্তু কন্টেন্ট অফ দ্য গেম, তাদেরকে এত বেশি বুঝাইতে হয় না অ্যাকচুয়ালি। রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, যে আমরা বলি না ফরমেশন আসলে কিছু না, এটা হচ্ছে ডিপ্লয়মেন্ট অফ প্লেয়ার্স অন দ্য পিচ, মাঠে প্লেয়ারদেরকে ডেপ্লয় করা। এবং এই ডেপ্লয়মেন্টের ভিতরে হচ্ছে প্লেয়ারের ইন্ডিভিজুয়াল রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যাকর্ডিং টু অ্যাটাকিং এবং ডিফেন্ডিংয়ে আমার দায়িত্ব কী হবে। তাহলে সিস্টেম তৈরি করা হচ্ছে প্লেয়াররা, ফরমেশনও তৈরি করা হচ্ছে প্লেয়াররা। সুতরাং দুজন কোচেরই হচ্ছে যে ট্যাকটিক্স এবং মাস্টারমাইন্ড যদি আমরা বলি বেস্ট পসিবল এই ওয়ার্ল্ড কাপে, কারণ তারা তাদের বিভিন্ন ম্যাচে তাদের প্লেয়ার সাবস্টিটিউশনের মধ্য দিয়ে ট্যাকটিক্যাল স্টাইল অফ প্লেও চেঞ্জ করেছেন এবং খেলাকে তারা ইনফ্লুয়েন্স করেছেন নিজের ডেজায়ার আউটকামটা বের করে আনার জন্য। তো অফকোর্স এখানে একজন হচ্ছে টিচার, একজন হচ্ছে স্টুডেন্ট, হ্যাঁ, এবং একজনের প্রতি আরেকজনের যে রেসপেক্ট। এবং দে লা ফুয়েন্তে বলেছেন যে আমি চাই আর্জেন্টিনা আসুক ফাইনালে, ওটা আগেই বলছি। তাহলে আপনি বুঝতে পারেন যে এই যে রেসপেক্টটা এবং কোচিং, ইটস অল অ্যাবাউট এ টিচিং প্রফেশন। দুজনেই গ্রেট। স্ক্যালোনি অন্য লেভেলে চলে যাবে জিতলে। স্ক্যালোনি কিন্তু অনেক ইমপ্রুভ, মানে চিন্তা ভাবনা অনেক সার। এই জন্য মনে হয় ওই যে স্পেনের ডিফেন্ডার কুকুরেরা বলছে যে যদি জিততে পারে, যে প্লেয়ারদের কোচকে বোঝার জায়গা থেকে সেটি হয়, যদি জিতে সে ডে লা পুয়েন্তের ট্যাটু করে রাখবে। এটা সে রাখবে। আর স্ক্যালোনি আমার কাছে ফ্রেন্ড মনে হয় অনেকটা, মানে প্লেয়ারদের ফ্রেন্ড, অনেক ইয়াঙ্গার তো, মাত্র 48 বছর, আমার চেয়েও ছোট, মানে সে ইজ লাইক ফ্রেন্ডস, মানে এরকম মানে মেসেজের। আচ্ছা, ভাইয়া একটু লামিন ইয়ামালকে নিয়ে এটা তো কোথাও বলতে হবে। হয় না, কারণ এই কাছাকাছি বয়সে এমবাপ্পে প্রথম বিশ্বকাপটা জিতেছিল, তার জন্য এই বিশ্বকাপটা কি ওইরকম কিছু হতে যাচ্ছে ভাইয়ার কাছে আসতে? লামিন ইয়ামালের কথা আমি ডেফিনেটলি সুজন ভাইয়ের কাছে যাব, কারণ সুজন ভাইয়ের কাছে আর অনেক ইনফরমেশন আছে, আমি জানি ছবিটা নিয়ে শুরু করো। ওইটা শুরু করবে। আর এখানে যেটা হচ্ছে যে অফকোর্স মানে কিলিয়ান এমবাপ্পে যখন আসে ওয়ার্ল্ড কাপে, তখন সে এসে ওয়ার্ল্ড কাপ জিতে এবং ওয়ার্ল্ড কাপ উইন করার পেছনে তার কন্ট্রিবিউশনও ছিল। এবং এত আর্লি এজে লামিন ইয়ামাল অলরেডি কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। হ্যাঁ, 20 বছর বয়সের আগেই ইউরোপিয়ান কাপ এবং ওয়ার্ল্ড কাপ জিতে যাবে, এটা কেউ হিস্ট্রিতে নাই। এবং এখানে একটা জিনিস আমি জাস্ট শুধু বলবো যে লিওনেল মেসি অ্যাকচুয়ালি তার ইন্টারভিউতে বলছিল যে আমি এখনো বার্সেলোনার খেলা দেখি এবং এদের খেলাগুলো আমি দেখি, বিকজ আমি লাভ বার্সেলোনার আমি হচ্ছে একে অপরের আমার জীবনের একটা বিরাট অংশ। এবং এরা যখন বাচ্চা ছিল, স্পেশালি এই যে কুভার্সি কিংবা পেদ্রি কিংবা লামিন ইয়ামাল, লা মাসিয়াতে সিনিয়র টিমের ট্রেনিং দিত তারা বসে বসে, তাদের আইডল। এবং আজকে এখন তারা হচ্ছে যে স্পেনকে রিপ্রেজেন্ট করছে এবং ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলতেছে। আপনি ইমোশন এবং কন্টেন্টটা বুঝেন, ইমোশন এবং কন্টেন্ট, যে তারা তাদের আইডলের সঙ্গে খেলবে। এবং ইটস নট এ ফুটবল ম্যাচ অনলি, ইটস এ ব্যাটেল ইন বিটুইন টু নেশনস টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। মাঠে কেউ কাউকে ছাড় দিবে না, কিন্তু ওই যে অ্যাডমায়ার বলে যে একটা
যাকে দেখে বড় হয়েছি তার সঙ্গে আজকে সেই এটা কিন্তু Final stage খুব এ যাচ্ছে। ইমোশনাল একটা বিষয় না? Emotional এটা সাংঘাতিক ইমোশনাল বিষয়। ইমলের ব্যাপারটা একটু বলেন। পুরা টুর্নামেন্টে কিন্তু তাকে যেরকম ভাবা হচ্ছিল যে গোল করবে, এ হবে, যেটা এটা কিন্তু কালকে করার সম্ভাবনা আছে, ঠিক খুবই না। সম্ভাবনা আছে। ওই লেভেলে যায়নি, কিন্তু তার পাসগুলা, তার গোল করে মানে বের করার যে জায়গাগুলো, এগুলো খুব সুন্দর ছিল। আমি একটা প্রবাবল 11 করেছিলাম সুজন ভাই, আচ্ছা। যে ওইটাতে কিন্তু আমি ইয়ামালকে রেখেছি রাইট সাইডে, কারণ এখানে ওসমান ডেম্বেলেও ছিল আমার বিবেচনায়। সে কিন্তু ইনজুরি নিয়ে একটু স্ট্রাগল করছিল, এটা প্রবলেম, এজন্যই Starting ওইভাবে করতে হয়। তাকে কিন্তু প্রথম ম্যাচে স্ট্রাগল করছিল স্পেন, তারপরে যখন- 70 মিনিটের পরে নামাইছে, এর আগে নামাইনি আগে তাকে, গোল করতে পারতেছে না। তাকে প্রোটেক্ট করার জন্য। বাংলাদেশ। তো অ্যাকচুয়ালি হচ্ছে যে এখন ম্যাচ বাই ম্যাচ যখন সে ইমপ্রুভ করছে, আপনি লাস্ট দুইটা ম্যাচ দেখেন, তার এফেক্টটা দেখেন ওয়াইডার এরিয়াতে গোলটা তো হয়ে গেছে, বুঝলি, অফসাইড অফসাইডের জন্য। তো আলটিমেটলি হচ্ছে যে ডেফিনেটলি সুজন ভাই এগুলি বলবে। আমার কাছে মনে হয় যে লামিন ইয়ামাল অফকোর্স মানে তার ক্যারেক্টারটা হচ্ছে হি ক্যান ড্রিফট ইনসাইড, এবং ইনসাইডে ড্রিফট করে স্ট্রাইক করে, লেফট ফুট তো মাস্টারপিস, এবং ওয়াইডার এরিয়াতেও কিন্তু আপনার বোথ সাইডে একদম অ্যাজ লাইক অ্যাজ লিওনেল মেসি। মেসি যে কাজটা করে, ভিতরেও আসতে পারে আবার বাইরেও সে যেতে পারে। তো এইটা হচ্ছে যে মানে প্লেন্টি অফ ট্রিকারি হি হ্যাজ অন দ্য ফ্ল্যাঙ্ক এরিয়া, অ্যান্ড যে কোনো ব্যাক ফোরের জন্য, বিশেষ করে ফুল ব্যাক এবং লেফট সেন্ট্রাল ব্যাকের জন্য, মানে দে কুড নট আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি যে সে কি করবে, হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন। আচ্ছা ভাইয়া, একটু আপনার কাছে শুরু করি এভাবে যে লামিন ইয়ামাল পছন্দ করে তার আইডল নেইমার, হ্যাঁ, গোসল করতে মেসি আছে, ওটা তো জানতো না যেরকম এবার খেলো এসে মেসির বিপক্ষে, লামাসিয়া তো মেসি এসে দেখে বড় হয়েছে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথম সে নেইমারকে পছন্দ করে খেলোয়াড় হিসাবে, বাট মেসি কিন্তু তো সে রেসপেক্ট করে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই যে ছবিটা ইউনিসেফের যে আপনার যে ছবিটা, যে মেসি গোসল করাচ্ছে যে ফটোশুটের যে ছবিটা, এটা কিন্তু এটা গ্রিক মিথোলজির মতো। আপনি চিন্তা করে দেখেন, সেই 19 বছর আগে এই ছোট ছেলেটা একটা চান্স পেয়ে গেল, ইউনিসেফের এসে মেসি তাকে গোসল করালো। কেউ কি জানতো এটা এরকম আজ থেকে 19 বছর পরে এরকম ওয়ার্ল্ড কাপ ফাইনালে একজন আরেকজন মুখোমুখি হবে? যে এটা যে মনে হচ্ছে যেমন ওই যে আমরা মানে ওই পরিচিত না যে সোহরাব রুস্তমের গল্প, যে বাবা ছেলের দেখা হলো, পরে বাবা এই ছেলেকে মেরে ফেললো। এখন মেসি আদর করে তাকে ছোঁয়াই দিল, তার ফলে তার জাদু সব চলে গেলো। আমরা যদি ভাবি তো সে জাদু আসছে। এখন মেসির মানে এই বিশ্বকাপ জিতা বা সর্বকালের সেরা হওয়ার পথে আরেক ধাপ আগে যাওয়ার জন্য তার যে কালকে ফাইনাল, সেটার অন্তরায় হয়ে দাঁড়াইছে সেই লামিন ইয়ামাল, যাকে সে আদর করে গোসল করাই দিয়েছিল। এটা মানে এটা একটা সিনেমা হইতে পারে, এটা কিন্তু আসলে একটা সিনেমা হইতে পারে যদি এটা মানে হয়। তো ইয়ামালের ওই শিরোপার যে শিরোপা ইয়ামাল, আমি ফুটবল খেলা দেখি অনেক বছর ধরে, খুব মনোযোগ দিয়ে দেখি। তো আমার কাছে যে ম্যারাডোনা, মেসি, রোনাল্ডিনহো, পেলে, এদেরকে সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলার মনে হয়েছে বিভিন্ন সময়। মানে ফ্র্যাকচার ইয়ামাল কিন্তু ওই লেভেলের ফুটবলার, ট্যালেন্টের দিক থেকে। ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগগুলোতে এইটা মানে গত 2 সিজন খেলছে। এটা হচ্ছে আরেকটা জিনিস যে গ্রেটেস্ট মানে প্লেয়ার, ওয়ার্ল্ডের গ্রেটেস্ট প্লেয়ার তো মেসি এখন, তার বিদায়। আর নেক্সট গ্রেটেস্ট প্লেয়ার তার শুরু কিন্তু এটা দিয়ে হইতে পারে, তার মানে ফাইনাল দিয়ে, তার জিতা দিয়ে তার একটা যাত্রা শুরু হয়ে গেল। সে আরেক মানে গ্রেটেস্ট এবার হওয়ার পথে। এই দুটোই কিন্তু একজনের শেষ আর একজনের শুরু, এই ফাইনালটা দিয়ে কিন্তু এটাও কিন্তু একটা ব্যাপার। ভাইয়া শেষ একটু জানতে চাই যে এটা আসলে এই বিশ্বকাপ বর্ষতে আসা উচিত সবচেয়ে বড় টিম, বিশ্বকাপ সবচেয়ে বেশিবার জয়ী টিম ব্রাজিল ফুটবল, তাদের এই যে ডাউন টা, এটার কারণটা কি, তারা কিভাবে ফিরতে পারে? একটু কোচিং ট্যাকটিক্স থেকে যদি আমি এটাতে একটা জিনিস বলবো যে মানে ব্রাজিল টিম, এখন আমরা ব্রাজিলকে যেভাবে দেখে আসছি, ব্রাজিলে কিন্তু সেই ধরনের ওয়ার্ল্ড ক্লাস সুপারস্টার প্লেয়ার এটা একটা নেই। বিষয়। আমি ওই আগের জেনারেশনের দিকে অত যেতে চাচ্ছি না, না, কিন্তু আপনি যখন ব্রাজিল টিমটা নামতো, একটা 6-7টা ব্যালন দর উইন করা প্লেয়ার নামতেছে, প্রতিপক্ষ দলগুলোর জন্য সেটা কেমন হয় আসলে সাইকোলজিক্যালি? আগেই তো সাইকোলজিক্যালি ডাউন হয়, কিন্তু তারা বুঝতে দেয় না। এখন কিন্তু সেই ব্রাজিল টিমে সেই রকম কোয়ালিটি প্লেয়ার ওই রকম নেই, অনেস্টলি স্পিকিং। না, কোয়ালিটি প্লেয়ার না, এটা কিন্তু আসলে সত্যি। নেইমারের পরে আপনি এখন হয়তো আমি ভিনিসিয়াস জুনিয়রকে আলাদা করে রাখবো এটা ডেফিনেটলি world class player, পারফরমেন্সের হ্যাঁ, কারণে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, কিন্তু আপনার ওই রকম না, একটা গ্রুপ অফ প্লেয়ার এখন আর ব্রাজিল টিমে নেই। এবং আমি জানি না এটা আদৌ আসলে কবে এটা থেকে তারা বের হতে পারবে, এটা আসলেই বোঝা এটা খুব টাফ। এবং আপনি যদি বলেন যে কোচিং অ্যাসপেক্টে, ডেফিনেটলি এতদিন পরে ওনারা একটা ইউরোপিয়ান কোচ মিস্টার কার্লো আনসেলটির মতো কোচকে দিয়েছে, ব্রাজিলের জন্য এবং
ডেফিনেটলি কার্লো আনচেলোটি হি ট্রাইড হিজ লেভেল বেস্ট অ্যাকচুয়ালি, যে একটা লিমিটেড রিসোর্সের ভিতরে ওই লিমিটেশনসগুলোকে আপনার ম্যানেজ করা, এই প্লেয়ারদেরকে ম্যানেজ করে করে চেষ্টা করেছেন। আপনি যদি নরওয়ের সঙ্গে ম্যাচটা দেখেন না, আপনি যদি পেনাল্টিটা আপনি গোল করতে পারতেন কি হইতো। আবার তারপরে সেকেন্ড হাফে নেমে এসে উনি এনরিকেকে ইন্ট্রোডিউস করেছেন, 1v1 সে বলটা বাইরে মেরেছে। ওইটা যা করছে মানে Unbelievable. এনরিক তো ভালোই খেলে, লিলে ভালোই খেলে। এবং এটা সুজন কি ভাই হলো? একটা জিনিস হচ্ছে যে ধরুন এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার প্রসঙ্গ যেহেতু আসছে বা ব্রাজিলের কথা আসছে, আপনি দেখেন ব্রাজিলের তেমন কোচ কিন্তু প্রডিউস হচ্ছে না ব্রাজিল না, ব্রাজিল লোকালি। লোকাল একেবারে এই ওয়ার্ল্ড কাপে 6 জন কোচ অ্যাকচুয়ালি মানে আর্জেন্টিনার। মানে আর্জেন্টিনার তারা বিভিন্ন ন্যাশনাল টিমগুলোর হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে। এটা অনেক আগে। তো আপনার মরিসিও পসেটিনো বলেন, তারপরে সেবাস্টিয়ান হ্যাঁ, বেকাসেস, তারপরে আপনার লরেঞ্জো, তো এদিকে আবার হচ্ছে উরুগুয়ের ছিল আপনার বিয়েলসা। বিয়েলসা। তো আপনি চিন্তা করেন সেখানে কিন্তু ভালো ভালো কোচ প্রডিউস হচ্ছে। আর্জেন্টিনার ফুটবল অনেক আগে। তো অফকোর্স একটা দেশের ফুটবল ডেভেলপমেন্টের জন্য আপনার ওই যে কোচ এডুকেশন এবং ভালো কোচ প্রডিউস করা, এটাও কিন্তু খুব জরুরি। ব্রাজিল আর ইংল্যান্ডের অবস্থা কিরকম? ইংল্যান্ডও ভালো কোচ তাই করো, স্পেন খুব ভালো, স্পেনেও ভালো 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 কোচ প্রডিউস। ধন্যবাদ ভাই, আপনারা আজকে অনুষ্ঠানে আপনাদের মূল্যবান যেই দিকগুলো আপনারা তুলে ধরেছেন। সেই সাথে আমরা একটা জিনিস জানাতে চাই যে যে কথাটা উঠে আসলো আসলে মেসি এবং ইয়ামালের যেই সংযোগটা ছোট বয়স থেকে এখন বড় বয়সে তারা মুখোমুখি হয়ে গেছে। এটাই আসলে আর্জেন্টিনা এবং স্পেন ফাইনালের খুব চুম্বক একটা অংশ। এটা খুব ইমোশনাল একটা অংশ। ইমোশনাল অংশ হতে যাচ্ছে। আমরা এইটাই দেখবো অবশ্যই, পুরো বিশ্ব শুধু বাংলাদেশ না, সবাই এই ফাইনালের এই ডুয়েলটা দেখার জন্য সত্যি অপেক্ষায় আছে। সেই অপেক্ষা শেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই অপেক্ষা শেষ হবে এবং আমরা নিয়মিত এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বিশেষ বিশেষ দিকগুলো তুলে ধরবো। সে পর্যন্ত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।